না রেড ব্লাড সেলটাকে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতেছি। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ইনকমপ্লিট একটা হেমোলাইসিস হচ্ছে। তাহলে ইনকমপ্লিট হেমোলাইসিসের কারণে এটা একটা গ্রিন জোন তৈরি হয়। তাহলে গ্রিন কালারটা কেন আসে? তাহলে এখানে হচ্ছে হিমোগ্লোবিনটাকে অক্সিডাইজ করে। ব্যাকটেরিয়া হাইড্রোজেন পারঅক্সাইড প্রডিউস করে, সেই হাইড্রোজেন পারঅক্সাইডটা হিমোগ্লোবিনটাকে অক্সিডাইজ করে বিলিভার্ডিনে ফর্ম করে। আমরা জানি যে হিমোগ্লোবিন ভেঙে কী কী ফর্ম তৈরি হয়, বিলিরুবিন, বিলিভার্ডিন, এগুলো ফিজিওলজিতে পড়ে আসছো। বিলিরুবিনের কালার হচ্ছে হলুদ, বিলিভার্ডিন হচ্ছে সবুজ। ঠিক আছে, তাহলে হিমোগ্লোবিনটা এখানে অক্সিডাইজ করে বিলিভার্ডিনে পরিণত করে, যার কারণে এখানে একটা গ্রিন কালার প্রডিউস করে। তাহলে এটাকে আমরা বলতেছি আলফা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই বা ইনকমপ্লিট হেমোলাইসিস। সেকেন্ডলি হচ্ছে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই। তাহলে বিটা হেমোলাইটিকগুলো হচ্ছে কমপ্লিট হেমোলাইসিস হয়, অর্থাৎ এখানে হিমোগ্লোবিনটা সম্পূর্ণরূপে রিজলিউশন হয়ে যাবে, অর্থাৎ কমপ্লিটলি হেমোলাইজড হয়ে একটা ক্লিয়ার জোন ফর্ম করবে। অর্থাৎ কলোনি যেটা থাকবে সেই কলোনির চারপাশে একটা ক্লিয়ার জোন ফর্ম হবে। তাহলে এই কমপ্লিট হেমোলাইসিস বা বিটা হেমোলাইসিসটার জন্য দায়ী হচ্ছে দুইটা এনজাইম। তাহলে এনজাইমগুলোর নাম হচ্ছে স্ট্রেপ্টোলাইসিন ও এবং স্ট্রেপ্টোলাইসিন এস। এবং আরেক ধরনের স্ট্রেপ্টোকক্কাস আছে যেগুলো হচ্ছে নন হেমোলাইটিক বা গামা হেমোলাইসিস। নন হেমোলাইটিকগুলো হচ্ছে কোনো হেমোলাইসিসই এখানে হবে না। তাহলে এগুলোর এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নিই। তার আলফা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। আর তোমাদের জন্য ইম্পর্টেন্টটা বেশি হচ্ছে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস, কারণ এগুলো হচ্ছে ওরাল ক্যাভিটিতে থাকে। অ্যান্ড বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালাক্সিয়া। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। আর নন হেমোলাইটিকটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বোভিস। এটা হচ্ছে হিউম্যানের ক্ষেত্রে ডিজিজ করবে না, এটা অ্যানিমেলের ক্ষেত্রে ডিজিজ করবে। স্যার, ওরাল ক্যাভিটিতে কোনটা বলছেন? কিছু বলছো? স্যার, ওরাল ক্যাভিটিতে কোনটা বলছেন? ওরাল ক্যাভিটিতে হচ্ছে মেইনলি হচ্ছে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। ঠিক আছে, দুইটাই থাকে, জি। স্ট্রেপ্টোকাস নিউমোনিয়াও থাকে, ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাইও থাকে, স্ট্রেপ্টোকাস পায়োজেনও থাকে। তবে তোমাদের জন্য যেহেতু ওরাল ক্যাভিটিতে মেইনলি থাকে হচ্ছে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস, তাহলে তোমাদের যেহেতু ডেন্টাল, এই যে তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট, তোমাদের এখান থেকে কোশ্চেন করে। এখন বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই যেটা, অর্থাৎ কমপ্লিট হেমোলাইসিস, সেটাকে আবার ক্লাসিফাই করা হয়। এই ক্লাসিফিকেশনটা ধরে পরীক্ষায় আসে, ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন বলে এটাকে। তাহলে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই, তাহলে এখানে ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন হচ্ছে ইংরেজি বর্ণমালার এ থেকে ইউ পর্যন্ত ভাগ করা হয়। তাহলে এটা নোন অ্যাজ ল্যান্সফিল্ড গ্রুপস। তাহলে মাঝখানে হচ্ছে আইটা নাই, এ থেকে ইউ পর্যন্ত সবগুলো আছে, মাঝখানে আই নাই। তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা গ্রুপ, গ্রুপ এ, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ ডি। আমাদের এই তিনটা জানলেই হবে। তাহলে অন দ্য বেসিস অফ অ্যান্টিজেনিক ডিফারেন্স ইন সি কার্বোহাইড্রেট, তাহলে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন বা গ্রুপ বি, যে বিটা হেমোলাইটিক যে স্ট্রেপ্টোকক্কাসগুলো, তাহলে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাসগুলোর মধ্যে সি কার্বোহাইড্রেট নামক একটা অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনের কিছু ডিফারেন্সের মাধ্যমে এই গ্রুপটাকে ভাগ করা হয়। অর্থাৎ সি কার্বোহাইড্রেট নামক যে অ্যান্টিজেনটা থাকে, সেই অ্যান্টিজেনের ডিফারেন্সের মাধ্যমে এই ল্যান্সফিল্ড ক্লাসিফাইটা করা হয়। তাহলে এখানে আবার ভাগ করা হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই, যেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, অ্যান্ড গ্রুপ বি হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালাক্সিয়া, অ্যান্ড গ্রুপ ডি, গ্রুপ ডি হচ্ছে এগুলোকে আবার দুইভাবে ভাগ করা যায়, এন্টেরোকক্কাই, নন এন্টেরোকক্কাই। তাহলে এন্টেরোকক্কাইগুলো হচ্ছে এন্টেরোকক্কাস ফিকালিস, এন্টেরোকক্কাস ফেসিয়াম, অ্যান্ড নন এন্টেরোকক্কাইগুলো হচ্ছে এন্টেরোকক্কাস স্ট্রেপ্টোকক্কাস বোভিস। তাহলে এখানে মেইনলি হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি, দুইটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালাক্সিয়া। আমরা মেইনলি পড়বো হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। এছাড়া গ্রুপ সি, ই, এফ, জি, এইচ এবং কে থেকে ইউ পর্যন্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে
ইনফ্রিকুয়েন্টলি কজ হিউম্যান ডিজিজ, অর্থাৎ এগুলো সাধারণত হিউম্যান ডিজিজ করে না, এই জন্য এগুলো আমাদের অত বেশি জানার দরকার নাই। এরপর আসে ইম্পর্টেন্ট প্রপার্টিস। স্ট্রেপ্টোকক্কাই আর স্ফেরিক্যাল গ্রাম পজিটিভ কক্কাই অ্যারেঞ্জড ইন চেইনস অর পেয়ার্স। স্টেফিলোকক্কাই গুলো কিরকম ছিল? ক্লাস্টার করে থাকতে স্যার। ক্লাস্টার, গ্রেপ লাইক ক্লাস্টার। আর এখানে হচ্ছে চেইনস অর পেয়ার্স, অর্থাৎ দুইটা করে থাকবে, দুইটা করে থাকতে পারে, যেমন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া থাকে পেয়ার করে, অর্থাৎ দুইটা করে থাকে। আর স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সটা থাকে হচ্ছে চেইন আকারে, লং চেইন অর শর্ট চেইন। আর আমরা জানতাম যে এখানে আরেকটা স্টেফিলোকক্কাই থেকে পার্থক্য করার আরেকটা উপায় হচ্ছে স্টেফিলোকক্কাই গুলো ছিল ক্যাটালাস পজিটিভ, হ্যাঁ, আর স্ট্রেপ্টোকক্কাই গুলো হচ্ছে ক্যাটালাস নেগেটিভ। তাহলে আমরা একটা হচ্ছে গ্রাম, দুইটাই কিন্তু গ্রাম পজিটিভ, তাহলে ওইটা থাকবে হচ্ছে ক্লাস্টার ফর্মে, এটা থাকবে চেইনস অফ পেয়ারসে। আর এটা হচ্ছে ক্যাটালাস নেগেটিভ, আর স্টেফিলোকক্কাই ছিল ক্যাটালাস পজিটিভ। তাহলে মোটামুটি স্টেফিলোকক্কাই পার্থক্য হয়ে গেল। আরেকটা হচ্ছে হেমোলাইসিসের মাধ্যমে আমরা স্ট্রেপ্টোকক্কাইগুলোকে পার্থক্য করতে পারি, স্ট্রেপ্টোকক্কাইগুলোকে শুধু। তাহলে এটা আমরা একটু আগে দেখলাম ক্লাসিফিকেশনের মধ্যে, আলফা হেমোলাইসিস, বিটা হেমোলাইসিস অ্যান্ড গামা হেমোলাইসিস। এর মধ্যে আমরা স্ট্রেপ্টোকক্কাইগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারি। আবার যে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাইগুলো, এগুলোর মধ্যে দুটো ইম্পর্টেন্ট অ্যান্টিজেন থাকে, একটা হচ্ছে সি কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে এম প্রোটিন। তাহলে সি কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে ওই যে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাইগুলোকে ডিফারেন্সিয়েট করা। তাহলে যে সি কার্বোহাইড্রেটের মাধ্যমে আমরা বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাইগুলোকে ডিফারেন্সিয়েট করতেছি গ্রুপ এ থেকে ইউ পর্যন্ত। আর এম প্রোটিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর অফ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। তাহলে এম প্রোটিনটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনের ক্ষেত্রে থাকবে। এটা হচ্ছে স্ট্রেনস অফ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স দ্যাট প্রোডিউস সার্টেন এম প্রোটিন। তাহলে এই যে এম প্রোটিনের ভিত্তিতে আবার স্ট্রেপ্টোকক্কাসগুলোকে ভাগ করা হয়, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনগুলোকে ভাগ করা হয়। কিছু আছে রিউমেটোজেনিক, কিছু আছে ন্যাফসিটোজেনিক। আবার যাদের এম প্রোটিন থাকবে না তারা হচ্ছে নন প্যাথোজেনিক, অর্থাৎ এম প্রোটিনটা থাকা মানে হচ্ছে ওই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনটা প্যাথোজেনিক, অর্থাৎ এটা ডিজিজ প্রডিউস করতে পারবে। কিন্তু যদি এম প্রোটিন না থাকে তাহলে ওই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন ডিজিজ প্রডিউস করবে না। তাহলে এই এম প্রোটিনের মধ্যে আবার কিছু স্ট্রেন আছে রিউমেটোজেনিক, যেগুলো মেইনলি করবে হচ্ছে রিউমেটিক ফিভার। আবার কিছু স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন আছে যেগুলো হচ্ছে নেফ্রিটোজেনিক, যেগুলো করবে হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এগুলো আমরা সামনে ডিটেলস পড়বো। আর স্ট্রেপ্টোকক্কাইগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। নর্মাল ফ্লোরার মধ্যে জেনারেল ব্যাকটেরিয়াতে পড়ে আসতো। স্টেফিলোকক্কাইগুলো কোথায় কোথায় থাকে, স্ট্রেপ্টোকক্কাইগুলো কোথায় কোথায় থাকে। তাহলে স্ট্রেপ্টোকক্কাইগুলো মেইনলি হচ্ছে থ্রোট, স্কিন অ্যান্ড ইন্টেস্টাইন, এই তিনটা জায়গায় থাকে। আর স্টেফিলোকক্কাই কোথায় কোথায় ছিল? নোজ, স্কিন আর হচ্ছে ভ্যাজাইনা। স্কিন, নোজ, ঠিক আছে, নোজ অ্যান্ড স্কিন এগুলোতে বেশি ছিল। আর এখানে হচ্ছে থ্রোট, স্কিন অ্যান্ড ইন্টেস্টাইন। তাহলে আমরা এখানে ডিটেলস দেখবো। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া অ্যান্ড ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই, এই দুটো থাকে মেইনলি হচ্ছে ওরোফ্যারিংস বা ওরাল ক্যাভিটিতে থাকে, ঠিক আছে। স্ট্রেপ্টোকক্কাই নিউমোনিয়া অ্যান্ড ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই, এই দুইটা মেইনলি থাকবে হচ্ছে ওরোফ্যারিংসে। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স মেইনলি থাকবে স্কিনে, তবে ওরোফ্যারিংসেও অল্প পরিমাণে থাকে। তাহলে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স মেইনলি থাকবে স্কিন, ওরোফ্যারিংসে অল্প পরিমাণে, অ্যান্ড ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই অ্যান্ড স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এই দুইটা মেইনলি থাকবে হচ্ছে ওরোফ্যারিংসে। এরপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালাক্সিয়া, এটা থাকবে মেইনলি ভ্যাজাইনা অ্যান্ড কোলনে। আর যে এন্টেরোকক্কাসগুলো আছে এটা নাম দিয়ে বোঝা যাচ্ছে এন্টেরো বা এন্টেরিক সিস্টেমে থাকবে, অর্থাৎ এন্টেরোকক্কাইগুলো থাকবে হচ্ছে কোলনে। এখন যে ভিরুলেন্স ফ্যাক্টরগুলো আছে সেই ভিরুলেন্স ফ্যাক্টরগুলো আমরা ডিটেলস পড়বো। এখানেও ঠিক স্টেফিলোকক্কাইয়ের মতো, স্টেফিলোকক্কাইতে যেরকম ছিল অ্যান্টিজেন, টক্সিন অ্যান্ড এনজাইম, তাহলে এখানেও হচ্ছে অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেনগুলো আমরা একটু আগে দেখলাম যে সি কার্বোহাইড্রেট এবং এম প্রোটিন, এই দুইটা অ্যান্টিজেন মেইনলি হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে সি কার্বোহাইড্রেটের কাজ কি?
এটা হচ্ছে যে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোককগুলোকে ভাগ করবে গ্রুপ এ থেকে ইউ পর্যন্ত। এটা হচ্ছে সি কার্বোহাইড্রেটের মেইন কাজ। তাহলে এই সি কার্বোহাইড্রেটটা কোথায় থাকে? সেল ওয়ালে, এবং এটাকে ডিটারমাইন করা হয় এটা অ্যামাইনো সুগার দ্বারা। তাহলে এখানে হচ্ছে মেইনলি সি কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে গ্রুপে ভাগ করা, ঠিক আছে। আর এম প্রোটিনটা হচ্ছে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর অফ স্টেটোকাস পায়োজেন্স। এটা কোথা থেকে বের হয়? এটা হচ্ছে আউটার সারফেস অফ দ্য সেল, সেলের আউটার সারফেস থেকে প্রোট্রুডস করে। অ্যান্ড এটার একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে এটা হচ্ছে অ্যান্টিফ্যাগোসাইটিক, অর্থাৎ এটা ফ্যাগোসাইটিসকে প্রিভেন্ট করবে। এটা ডিটেলস আমরা সামনে পড়ব। এরপর আসো টক্সিন। টক্সিনগুলো হচ্ছে ইরিথ্রোজেনিক টক্সিন, স্টেটোলাইসিন ও, স্টেটোলাইসিন এস, পাইরোজেনিক এক্সোডক্সিন এ, পাইরোজেনিক এক্সোডক্সিন বি। তাহলে ইরিথ্রোজেনিক টক্সিন এটা মেইনলি করা হচ্ছে স্কারলেট ফিভার। স্কারলেট ফিভারের ক্ষেত্রে র্যাশ করে। ইরিথ্রোজেনিক টক্সিনটা মেইনলি স্কারলেট ফিভারে র্যাশ করে। স্টাফিলোকোকাস টক্সিনগুলো কার মনে আছে বলো তো একজন? মাইশা ফারজানা বলো। হ্যালো স্যার। হ্যাঁ, স্টাফিলোকোকাসের টক্সিনগুলোর নাম বলো। টক্সিক গুলা টক্সিক গুলো হচ্ছে এন্টেরোটক্সিক, তারপরে টক্সিক শক সিনড্রোম, টক্সিন টিএসএসটি যেটা, তারপরে আছে হচ্ছে আলফা টক্সিন আর এক্সফোলিয়েটিং। হ্যালো। স্যার হ্যালো। হ্যাঁ, কথা ভালো শোনা যাচ্ছে না। স্যার স্টাফাইলোকক্কাসের টক্সিনস গুলো হচ্ছে এন্টেরোটক্সিন, টক্সিক শক সিনড্রোম টক্সিন, তারপরে এক্সফোলিয়েটিং, তারপর হচ্ছে আলফা টক্সিন। আলফা টক্সিন, তারপর তারপর স্যার আরেকটা হচ্ছে পিভি লিউকোসিড। গ্লিকোসিরিন, এক্সফোলিয়েটিন আছে একটা, ঠিক আছে। জি তাহলে এগুলো ছিল আমাদের স্টাফিলোকক্কাল টক্সিন। তাহলে এখানে টক্সিনগুলো হচ্ছে ইরিথ্রোজেনিক টক্সিন। তাহলে এই ইরিথ্রোজেনিক টক্সিনটা মেইনলি হচ্ছে যে স্টাফিলোকোকাস অরিয়াসের যে টক্সিক শক সিনড্রোম টক্সিন যেটা ছিল ওইটার মতো মেকানিজম অ্যাকশন এটার। আর ইরিথ্রোজেনিক টক্সিনের মেকানিজম অ্যাকশনটা হচ্ছে অনেকটা টক্সিক শক সিনড্রোম টক্সিনের মতো। তাহলে এটা মেইনলি করবে হচ্ছে স্কারলেট ফিভার। এরপর আসে স্টেটোলাইসিন ও এবং স্টেটোলাইসিন এস। এই দুইটার মেইন কাজ হচ্ছে হেমোলাইসিস করা, অর্থাৎ বিটা হেমোলাইসিস বা কমপ্লিট হেমোলাইসিস যে করতেছে সেটার জন্য মেইনলি দায়ী হচ্ছে এই দুইটা এনজাইম, স্টেটোলাইসিন ও অ্যান্ড স্টেটোলাইসিন এস। তবে এই দুটার মধ্যে কিছু ডিফারেন্স আছে। যেমন হচ্ছে স্টেটোলাইসিন এসটা হচ্ছে স্টেটোলাইসিন ওটা হচ্ছে অ্যান্টিজেনিক প্রপার্টি আছে, বাট স্টেটোলাইসিন এস এর কোনো অ্যান্টিজেনিক প্রপার্টি নেই। তারপর স্টেটোলাইসিন এসটা হচ্ছে not inactivated by oxygen, but স্টেটোলাইসিন ও অক্সিজেনের উপস্থিতিতে ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে ইনঅ্যাক্টিভেট হবে না, অর্থাৎ অক্সিজেন স্টেবল। এছাড়া এএসও টাইটার বলে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা সার্টেন যে স্ট্রেপ্টোকক্কাল যে ইনফেকশনগুলো হয়, যেমন স্ট্রেপ্টোকক্কাস পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ যেগুলো হয়, যেমন হচ্ছে যে একটু আগে আমরা পড়লাম রিউমেটিক ফিভার, তারপরে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই ডিজিজগুলো যখন হয় তখন আমরা হচ্ছে এই স্টেটোলাইসিন অ্যান্টি স্টেটোলাইসিন ও এর টাইটার করি, অর্থাৎ এই স্টেটোলাইসিন ও এর বিপরীতে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেই অ্যান্টিবডিটা টাইটার করে আমরা দেখি সেই টাইটারের পরিমাণ কতটুকু আছে, এবং সেটার ভিত্তিতে আমরা ডায়াগনোসিস করি। অর্থাৎ টাইটারটা বেশি হলে তাহলে একটু পজিটিভ, কম হলে নেগেটিভ। তাহলে এই অ্যাসো টাইটারটা ডিটেলস পড়বা, ঠিক আছে, এটা আমি পড়াবো না। এটা জাস্ট এসও টাইটারটা কেন করা হয়, এটা সিগনিফিকেন্স কি, এটা কতটুকু হলে পজিটিভ কতটুকু হলে নেগেটিভ, এগুলো একটু জাস্ট বই থেকে দেখবা। তাহলে এএসও টাইটার তাহলে এএসও ডেভেলপস আফটার গ্রুপে স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন।
তাহলে গ্রুপ এ স্ট্রেপ্টোককাল ইনফেকশন, অর্থাৎ গ্রুপ এ কোনটা, স্ট্রেপ্টোকাস পায়োজেন। স্ট্রেপ্টোকাস পায়োজেনের ইনফেকশন হলে তখন এএসও টাইটারটা বাড়বে। এরপর আসে পাইরোজেনিক এক্সোটক্সিন এ। এই পাইরোজেনিক এক্সোটক্সিন এটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম করবে, অর্থাৎ ওইখানে হচ্ছে টক্সিক শক সিনড্রোম, টক্সিন শক সিনড্রোম করতো, আর এখানে হচ্ছে পাইরোজেনিক এক্সোটক্সিন এ যেটা, সেটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম করবে। আর এক্সোটক্সিন বি যেটা, সেটা হচ্ছে নেক্রোটাইজিং ফ্যাসাইটিস করবে। নেক্রোটাইজিং ফ্যাসাইটিস হচ্ছে একটা পায়োজেনিক ডিজিজ, কিন্তু এটা টক্সিন দ্বারা হয়। এই জিনিসটা মনে রাখবা, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস হচ্ছে একটা পায়োজেনিক ডিজিজ, বাট এটা হবে টক্সিন দ্বারা। এরপর আসো এনজাইম। স্টাফিলোকক্কাল এনজাইমগুলো কি পারবা? ইরফান বলো। ইরফানুল আলম। Hello. Into oxygen then coagulate by plasma serves to wall of the infected site, thereby retarding the migration of neutrophils in the site. আর fibrinolysinase lyse the thrombi and hyaluronidase. এখন শোনা যাচ্ছে?
আচ্ছা, স্টেফিলোকাস অরিয়াসের যে এনজাইমগুলো ছিল তার সাথে এখানে কোনটা কোনটা মিল আছে? হায়ালুরোনিক মিল আছে স্যার, তারপর ডিএনএ মিল আছে, ফিব্রিনোলাইসিন মিল আছে। ফিব্রিনোলাইসিন এবং ডিএনএ। লাইপেজ মিল আছে। তাহলে এখানে হচ্ছে মেলে দেখো হায়ালুরোনিডেস। তাহলে স্টেফিলোকাস পায়োজেন্সের যে ক্যাপসুলটা থাকে সেটা কি দিয়ে তৈরি? সাজিদ বলো। জি স্যার, হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে তৈরি। হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে হায়ালুরোনিক অ্যাসিড ক্যাপসুল থাকে হচ্ছে স্টেফিলোকাস পায়োজেনের। তাহলে এই হায়ালুরোনিডেস যে এনজাইম, এই এনজাইমটার কাজ হচ্ছে সেই হায়ালুরোনিক অ্যাসিডটাকে ডিগ্রেড করা। তাহলে ক্যাপসুলের কাজ কি মেইনলি? ক্যাপসুল হচ্ছে ইয়েটাকে অর্থাৎ ব্যাকটেরিয়া হতে দিবেন। হ্যাঁ হ্যাঁ বিল The phagocytosis protect করে। আমির হোসেন স্যার এখানে ফাইমের থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস হেল্প করে। আরো কিছু কাজ আছে, সরি ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করে, আরো কিছু কাজ আছে। তাহলে এখানে হায়ালুরোনিডেস যে এনজাইম, এটা হচ্ছে সেই হায়ালুরোনিক অ্যাসিডটাকে ডিগ্রেড করে দেয়, and which is a ground substance of subcutaneous tissue. তাহলে ব্যাকটেরিয়া যে সাবকিউটানিয়াস টিস্যুর যে গ্রাউন্ড সাবস্টেন্স থাকে, সরি আমাদের যে সাবকিউটানিয়াস টিস্যু থাকে ওটা গ্রাউন্ড সাবস্টেন্সের মধ্যে আবার হায়ালুরোনিক অ্যাসিড থাকে। তাহলে ওটাকে ডিগ্রেড করা হচ্ছে এই হায়ালুরোনিডেস এনজাইমটা। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে বলতেছি, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে না। ব্যাকটেরিয়া তো হচ্ছে ক্যাপসুলটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড দিয়ে তৈরি, আর আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের সাবকিউটানিয়াস টিস্যু থাকে, সেখানকার একটা গ্রাউন্ড সাবস্টেন্স হিসেবে এই হায়ালুরোনিক অ্যাসিডটা থাকে, ঠিক আছে? তাহলে এই হায়ালুরোনিডেস এনজাইমটা হচ্ছে ওই হায়ালুরোনিক অ্যাসিডটাকে ডিগ্রেড করে। ডিগ্রেড করলে কি হয়, তখন ওই সাবকিউটানিয়াস টিস্যুর মধ্যে যে ইনফেকশনটা ছড়িয়ে যায়, ঠিক আছে? এটাকে এই জন্য হায়ালুরোনিডেসটাকে স্প্রেডিং ফ্যাক্টর বলা হয়। অর্থাৎ তোমার একটা ছোট একটা বয়েল হলো, ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাস দিয়ে তোমার একটা ছোট বয়েল হলো অথবা একটা ছোট স্কিন ইনফেকশন হলো, তখন সেটা থেকে তোমার কী হবে, সেটা থেকে হায়ালুরোনিক এনজাইমটা গিয়ে তখন তোমার ওই আমাদের সাবকিউটানিয়াস টিস্যুর হায়ালুরোনিক অ্যাসিডটাকে ডিগ্রেড করবে। ডিগ্রেড করলে তখন আস্তে আস্তে ওই ওই ছোটো ইনফেকশন থেকে আস্তে আস্তে পুরো ইনফেকশনটা ছড়িয়ে যাবে। এখান থেকে সেলুলাইটিস হয় সাধারণত। তাহলে হায়ালুরোনিডেস ইজ নোন অ্যাজ স্প্রেডিং ফ্যাক্টর। তাহলে এটা পরীক্ষায় ধরে। আর এটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। স্ট্রেপ্টোকাইনেজের কাজ কি, যেটা তোমরা জানো, প্লাজমিনোজেনটাকে activates plasminogen to form plasmin which dissolves fibrin in clots, thrombi and emboli. এরপর আসলে ডিএনএস। তাহলে ডিএনএস বা স্ট্রেপ্টোডর্নেস বলা হয় এটাকে। তাহলে ডিগ্রেডস ডিএনএ ইন এক্সুডেটস অর নেক্রোটিক টিস্যু। নেক্রোটিক টিস্যু বা এক্সুডেটস যেটা তৈরি হয় সেখান থেকে ডিএনএটাকে ডিগ্রেড করে ফেলে। অ্যান্টিবডি টু ডিএনএস, এই ডিএনএসের যে অ্যান্টিবডিটা সেটা হচ্ছে একটা ডায়াগনস্টিক পারপাসে ইউজ করা হয়। আর এটা হচ্ছে আইজিজি ডিগ্রেডিং এনজাইম। এটা নাম থেকে বোঝা যাচ্ছে এটা কী করে। এটা হচ্ছে আইজিজি যে ইমিউনোগ্লোবিন জি থাকে সেটাকে হচ্ছে ক্লিভ করে ফেলে, অ্যান্ড এটা অপসোনাইজেশন প্রিভেন্ট করে। তাহলে অপসোনাইজেশন প্রিভেন্ট করলে আলটিমেটলি কী হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে না, এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন না হলে ফ্যাগোসাইটোসিস বা অন্যান্য যে প্রক্রিয়াগুলো, ইমিউনিটির যে প্রক্রিয়াগুলো, এগুলো হবে না। আলটিমেটলি ব্যাকটেরিয়ার যে ভিরুলেন্সটা সেটা বেড়ে যাবে, অর্থাৎ রোগ করার ক্ষমতাটা বেড়ে যাবে। এখানে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। নো স্যার। আচ্ছা, এরপর আসছি আমরা ডিজিজ। তাহলে ভিরুলেন্স ফ্যাক্টরগুলোকে আমরা মোটামুটি তিনভাবে: অ্যান্টিজেন, টক্সিন অ্যান্ড এনজাইম।
স্টেফিলোকক্কাসের ক্ষেত্রে ছিল অ্যান্টিজেন টক্সিন এনজাইম, ওইখানে ছিল প্রোটিন এ, এখানে হচ্ছে এম প্রোটিন। ওইখানকার টক্সিনগুলো আর এখানকার টক্সিন এগুলো ডিফারেন্স করে পড়বা, তাহলে মনে থাকবে। আর এনজাইমগুলো ডিফারেন্স করে পড়বা। এরপর আসে ডিজিজ, কি কি ডিজিজ প্রডিউস করে। তাহলে এখানে জাস্ট দুইটা জিনিস মনে রাখো, একটা হচ্ছে পায়োজেনিক ডিজিজ যেগুলো, সেগুলো মেইনলি দুই ধরনের হয়, একটা হচ্ছে স্কিন আর একটা হচ্ছে থ্রোটে। একটা হয় স্কিনে, একটা হয় থ্রোটে। তাহলে স্কিনে যেটা, সেটা হচ্ছে স্কিনের সফট টিস্যু ইনফেকশন হিসেবে দেওয়া আছে এখানে, সেলুলাইটিস, ইরাইসিপেলাস, নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, ইমপ্যাটিগো, এগুলা করে স্কিনে। আরেকটা হচ্ছে থ্রোট ইনফেকশন, থ্রোট ইনফেকশন বা ফ্যারিঞ্জাইটিস করে। তাহলে ফ্যারিঞ্জাইটিস, বাকি যে ডিজিজগুলো দেখতেছে এগুলো সব হচ্ছে ফ্যারিঞ্জাইটিসের কমপ্লিকেশন হিসেবে হয়। আচ্ছা একটা মিনিট, আমার একটা জরুরি কল আসছে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে মেইনলি বললাম কি, ফ্যারিঞ্জাইটিস এবং স্কিন ইনফেকশন, এই দুইটা হচ্ছে মেইনলি করে এই স্টেফিলোকক্কাস পায়োজেন। তাহলে স্কিনের সফট টিস্যু ইনফেকশনগুলো গেল, এরপর আসে ফ্যারিঞ্জাইটিস। তাহলে বাকি যে ডিজিজগুলো দেখতেছে এগুলো সব হচ্ছে ফ্যারিঞ্জাইটিস থেকে, মোটামুটি ফ্যারিঞ্জাইটিস থেকেই হয় কমপ্লিকেশন হিসেবে। তাহলে এখানে ফ্যারিঞ্জাইটিস বা ফ্যারিংসের যে ইনফেকশন, সেটা ফ্যারিঞ্জাইটিস বা সোর থ্রোট হয়। এই ফ্যারিঞ্জাইটিসের ফ্যারিংসের এখানে কি আছে, টনসিল আছে, তাহলে ফ্যারিঞ্জাইটিস থেকে কি হতে পারে, টনসিলাইটিস হতে পারে। আবার টনসিলে যখন ইনফেকশন হবে, টনসিল ইনফ্লামেশন থেকে সেখান থেকে পেরিটনসিলার অ্যাবসেস হতে পারে, টনসিলের চারপাশে অ্যাবসেস হয়ে যাবে। আবার ফ্যারিংসের যদি ইনফেকশন হয়, সেখান থেকে ফ্যারিংসের পিছনে ইনফেকশনে চলে যেতে পারে, এটাকে বলে রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস। এটা আবার খুব ডেঞ্জারাস। রেট্রোফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস হলে তখন ঘাড়ের মধ্যে ফুটো করে এই অ্যাবসেসটা ড্রেন করা লাগে। এরপর আসে ফ্যারিংস, ফ্যারিংসের সাথে কার কার সম্পর্ক আছে বলো তো? Esophagus. ফ্যারিংসের সাথে কার কার কমিউনিকেশন আছে? তারপর নাকের, তারপর হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। esophagus, তারপর উপরের দিকে, উপরের দিকে কার কার? উপরের দিকে হচ্ছে ওরোফ্যারিংস মুখের সাথে, নাসোফ্যারিংস নাকের সাথে। ফ্যারিংস তো ওরোফ্যারিংস, ফ্যারিংসের সাথে উপরের দিকে ন্যাজোফ্যারিংসের কমিউনিকেশন আছে, তাই না? আর ওরোফ্যারিংসের সাথে ওরোফ্যারিংস আছে। ওরোফ্যারিংসের সাথে ন্যাজোফ্যারিংসের কমিউনিকেশন আছে। আবার হচ্ছে ঠিক আছে, ইউস্টেশিয়ান, লেরিঙ্গোফ্যারিংস। ওইখান থেকে আরেকটা টিউব যায় ইয়ারের সাথে, ইয়ারের সাথে স্যার। ইয়ারের সঙ্গে, ঠিক আছে, মিডল ইয়ার ক্যাভিটির সাথে এটা সংযোগ আছে। তাহলে দেখো, মিডল ইয়ার ক্যাভিটির সাথে যদি সংযোগ আছে, তাহলে ফ্যারিংসের ইনফেকশনটা কোথায় যেতে পারে, মিডল ইয়ার ক্যাভিটিতে যেতে পারে। তাহলে মিডল ইয়ার ক্যাভিটিতে যখন ইনফেকশনটা ছড়াই যাবে, তখন সেটাকে আমরা বলবো ওটাইটিস মিডিয়া। আবার এই ওটাইটিস মিডিয়া বা মিডল ইয়ার ইনফেকশন যখন হবে, মিডল ইয়ার ইনফেকশন থেকে আমাদের মিডল ইয়ারের সাথে কমিউনিকেশন আছে আবার কার, মাস্টয়েড বোনের। তাহলে মাস্টয়েড বোনটা কোথায় থাকে বলো তো? টেম্পোরাল বোনের। হ্যাঁ, টেম্পোরাল বোনের একটা অংশ, মাস্টয়েড প্রসেস। তাহলে টেম্পোরাল বোনের যে অংশ, বা এটা ঠিক আমাদের কানের পেছনে হাত দিলে পাবা মাস্টয়েড প্রসেসটা। জাস্ট কানের পেছনে হাত দাও, যে শক্ত বোনটা আছে, এটাই হচ্ছে মাস্টয়েড প্রসেস। তাহলে এই মিডল ইয়ার ক্যাভিটি থেকে মাস্টয়েড প্রসেস যখন ইনফেকশনটা ছড়াবে, তখন এটাকে বলা হচ্ছে আমরা মাস্টয়েডাইটিস, ঠিক আছে। এরপরে আসে মিডল ইয়ার ক্যাভিটির সাথে, সরি, ইয়ার ক্যাভিটির সাথে আর কার সংযোগ আছে, ব্রেইনের সংযোগ আছে। তাহলে ব্রেইনে যখন ম্যানিনজাইটিসে ইনফেকশনটা ছড়া যাবে, তখন এটাকে আমরা বলতেছি ম্যানিনজাইটিস। তাহলে দেখে এখানে ফ্যারিঞ্জাইটিস থেকে কিন্তু বাকিগুলো হচ্ছে, ফ্যারিঞ্জাইটিস থেকে বাকিগুলো আস্তে আস্তে উপর দিকে ছড়াচ্ছে। এরপরে আসে মিডল ইয়ার ক্যাভিটির সাথে সংযোগ আছে নেজোফেরিংসে। তাহলে নেজোফেরিংসের সাথে সংযোগ আছে আবার সাইনাসগুলার, তাহলে সেখান থেকে হচ্ছে সাইনোসাইটিস। এছাড়া আরো কি হতে পারে, সেটা হচ্ছে
প্রেগনেন্সির পরে অর্থাৎ যদি ডেলিভারিতে কোনো প্রবলেম হয় বা কোনো ইনজুরি হয় ইউটেরাসে, তাহলে সেক্ষেত্রে এন্ডোমেট্রাইটিস হতে পারে। তাহলে ইউটেরাসের লেয়ারগুলোর নাম কে বলতে পারবা? Endometrium, myometrium, ফাইজা perimetrium. বলো। ইউটেরাসের লেয়ারগুলোর নাম বলো তো। অ্যানাটমি পড়ানো হচ্ছে। Sir, endometrium, myometrium, perimetrium. হ্যাঁ, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। তাহলে এন্ডোমেট্রিয়ামটা হচ্ছে একদম ভিতরের লেয়ার আর পেরিমেট্রিয়ামটা হচ্ছে বাইরের লেয়ার। তাহলে এন্ডোমেট্রিয়ামে যে ইনফেকশনটা হবে, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম যদি কোনো ইনজুরি হয় প্রেগনেন্সি বা ডেলিভারির সময় বা প্রেগনেন্সি অথবা যদি অনেক সময় কি হয় প্লাসেন্টাটা থেকে যায় ডেলিভারির পরে, তাহলে ওইখান থেকে ইনফেকশন হতে পারে। তাহলে ওইগুলো থেকে যে এটা হয় সেটা হচ্ছে এন্ডোমেট্রাইটিস, বা এটাকে অনেক সময় পুয়েরপেরাল সেপসিস বলে, পুয়েরপেরাল সেপসিস। এরপরে সেখান থেকে সেপ্টিসেমিয়া হতে পারে। তাহলে মোটামুটি পায়োজেনিক ডিজিজ হচ্ছে এগুলা। তাহলে এর মধ্যে একটা হচ্ছে নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। নেক্রোটাইজিং ফ্যাসাইটিসটা হচ্ছে পায়োজেনিক ডিজিজ, কিন্তু এটা হয় কি দিয়ে বলো, একটু আগে কোর্স পড়াইছি, এটা কি দিয়ে হয়? Toxin দিয়ে. নেক্রোটাইজিং ফ্যাসাইটিসটা কি দিয়ে হয়? Sir, toxin দিয়ে. এক্সোটক্সিন বি পাইরোজেনিক এক্সোটক্সিন, বি। এটা হচ্ছে এক্সোটক্সিন বি দ্বারা হবে নেক্রোটাইজিং ফ্যাসাইটিসটা। পাইরোজেনিক এক্সোটক্সিন এর দ্বারা হচ্ছে টক্সিক শক সিনড্রোম হবে। তাহলে এক্সোটক্সিন বি, তাহলে এটা টক্সিন দিয়ে হয়, কিন্তু এটা হচ্ছে একটা পায়োজেনিক ডিজিজ। ঠিক আছে। এরপর টক্সিকোজেনিক ডিজিজ কি কি আছে? টক্সিজেনিক ডিজিজ আছে স্কারলেট ফিভার এবং টক্সিক সিনড্রোম। তাহলে আমরা জানি টক্সিন আছে কয়টা? 5টা। তার মধ্যে হচ্ছে একটা দিয়ে হচ্ছে পায়োজেনিক ডিজিজ হচ্ছে নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, আর স্ট্রেপ্টোলাইসিন ও এবং স্ট্রেপ্টোলাইসিন এস, এই দুইটা হচ্ছে কোনো ডিজিজ করে না। এই দুইটার কাজ হচ্ছে কি ওই হেমোলাইসিস করা। অ্যান্ড বাকি দুইটা যেটা থাকে, স্কারলেট ফিভার হয় হচ্ছে ইরিথ্রোজেনিক টক্সিন দ্বারা, আর টক্সিক শক সিনড্রোম হয় পাইরোজেনিক এক্সিটক্সিন এ। ঠিক আছে, এই টক্সিজেনিক ডিজিজ চলে গেল। এখন স্টেফিলোককাসের ক্ষেত্রে কিন্তু এই দুইটাই ছিল ডিজিজ, পায়োজেনিক ডিজিজ এবং টক্সিজেনিক ডিজিজ। কিন্তু এখানে আর একটা নতুন টার্ম আছে, সেটা হচ্ছে ইমিউনোলজিক ডিজিজ। তাহলে ইমিউনোলজিক ডিজিজগুলা মেনলি দেখো দুইটা, একটা হচ্ছে রিউমেটিক ফিভার, একটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এগুলোকে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজও বলা হয়ে থাকে। তাহলে যেহেতু এগুলো স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হলে তারপরে এই ডিজিজগুলো হয়, এই জন্য এগুলোকে বলা হয় পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ। যে কোনো সময় কানেকশন চলে যেতে পারে, তোমরা আবার জয়েন করবা। এরপর আসে এম প্রোটিন। তাহলে এম প্রোটিন সম্পর্কে আমরা মোটামুটি কিছুটা পড়া হয়ে গেছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর। এটা বের হয় থেকে সেলের আউটার সারফেস থেকে, এবং এটা হচ্ছে অ্যান্টিফ্যাগোসাইটিক প্রপার্টিস আছে। তাহলে অ্যান্টিফ্যাগোসাইটিস কীভাবে করে? এটা হচ্ছে C3b-টাকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। তাহলে আমরা জানি C3b-টা হচ্ছে অপশনাইজেশন করে। তাহলে C3b-টাকে যখন ইনঅ্যাক্টিভেট করে দিবে তখন এটা অপশনাইজেশন করতে পারবে না, আলটিমেটলি ফ্যাগোসাইটোসিস হবে না। তাহলে যখন যাদের ক্ষেত্রে এম প্রোটিন থাকবে না সেগুলো হচ্ছে নন প্যাথোজেনিক, আর যাদের এম প্রোটিন থাকবে সেগুলো হচ্ছে প্যাথোজেনিক। আবার এম প্রোটিনের ভিত্তিতে আমরা এগুলোকে দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে নেফ্রোটোজেনিক, একটা হচ্ছে রিউমেটোজেনিক। যেগুলো রিউমেটোজেনিক সেগুলো সাধারণত রিউমেটিক ফিভার করে, আর যেগুলো নেফ্রোটোজেনিক সেগুলো অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস করে। আবার এই এম প্রোটিনের ভিত্তিতে অনেকগুলো সেরোটাইপে ভাগ করা যায়। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনের যে স্ট্রেনগুলো আছে সেগুলোকে আবার অনেকগুলো সেরোটাইপে ভাগ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে, তার মধ্যে এই দুইটা হচ্ছে মেইন, এই যে রিউমেটোজেনিক এবং নেফ্রোটোজেনিক যে দুইটা। তাহলে এখানে হচ্ছে এই এম প্রোটিনের ভিত্তিতে 100 সেরোটাইপে ভাগ করা হয়। আর সি কার্বোহাইড্রেট, যেটা সি কার্বোহাইড্রেটের ভিত্তিতে আমরা ওই যে ক্লাসিফাই করছিলাম এ থেকে ইউ পর্যন্ত, কিন্তু এখানে হচ্ছে 100টার মতো সেরোটাইপ বের করা যাবে এই এম প্রোটিনের মাধ্যমে। ঠিক আছে, এম প্রোটিনটা ভালো করে পড়বা, এটা থেকে শর্ট নোট আসে।
স্যার অনেকে ওয়েটিং অ্যাকসেপ্ট করতে বলতেছে। কথা শুনতে পাচ্ছ? জি স্যার, স্যার ওয়েটিং আছে কয়েকজন। ওয়েটিং কেন? ওয়েটিং তো ইনএক্টিভেট করে দিচ্ছে। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে কথা? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, প্যাথোজেনেসিস। তাহলে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল ডিজিজ হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস আর একটা হচ্ছে অ্যাকিউট রিউমেটিক ফিভার। তাহলে এই দুইটাই সাধারণত স্ট্রেপ্টোকক্কাল স্কিন ইনফেকশন অথবা থ্রোট ইনফেকশন, এগুলোর সিকুয়েল হিসেবে হয়। ইউজুয়ালি স্কিন ইনফেকশন বা থ্রোট ইনফেকশন হওয়া 2 থেকে 3 সপ্তাহ পরে এই ডিজিজগুলো হতে পারে। তাহলে এখন আমরা এগুলোর প্যাথোজেনেসিসটা করবো। তাহলে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস যেটা, সেটা মূলত হচ্ছে স্কিন ইনফেকশনের পরে হয়, তবে রেয়ারলি ফলোয়িং ফ্যারিঞ্জাইটিস। এটা ফ্যারিঞ্জাইটিসের পরে খুব কম হয়, এটা সাধারণত স্কিন ইনফেকশনের পরে হয়। তাহলে এটা স্কিন ইনফেকশন, স্কিনের থ্রোট ইনফেকশন হলো সার্টেন গ্রুপ স্ট্রেপ্টোকক্কাই দ্বারা, অ্যান্ড দেন ফর্মেশন অফ অ্যান্টিবডি। যখন স্কিন ইনফেকশনটা হবে তখন ওই সার্টেন স্ট্রেপ্টোকক্কাল যে স্ট্রেনটা আছে, ওই স্ট্রেনের বিরুদ্ধে, স্ট্রেনের যে প্রোটিনটা আছে সেটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে 2 to 3 weeks আফটার দ্য স্কিন ইনফেকশন। তাহলে অ্যান্টিবডি ফর্ম হওয়ার পরে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটা গিয়ে তখন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন যেটা আছে আমাদের কিডনির, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে গিয়ে ওই কমপ্লেক্সটা গিয়ে লজ করবে। ওইখানে গিয়ে যখন লজ করবে তখন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের মাধ্যমে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড হবে। এখানে হচ্ছে টাইপ 3 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন হবে। এটা তো হচ্ছে টাইপ 3 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন, আর এখানে হবে টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন। অর্থাৎ গ্লোমেরুলোনেফ্রাইটিসটা হচ্ছে টাইপ 3 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন, আর অ্যাকিউট রিউমেটিক ফিভারটা হচ্ছে টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন। তাহলে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেট হওয়ার পরে C5 এ অ্যাট্রাক্টস নিউট্রোফিলস, যে নিউট্রোফিলগুলোকে অ্যাট্রাক্ট করবে সেই নিউট্রোফিলগুলো তখন কিছু এনজাইম সিক্রেট করবে, যে এনজাইমগুলো হচ্ছে এন্ডোথেলিয়াম অফ দ্য গ্লোমেরুলার ক্যাপিলারিকে ড্যামেজ করে দেবে। তাহলে গ্লোমেরুলার ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ড্যামেজ করলে তখন সেখান থেকে ইউরিন রিটেনশন হবে এবং রেনাল ইনসাফিসিয়েন্সি হবে, এবং সেখান থেকে পরে ডিজিজের সিমটমগুলো দেখা দেবে। আর অ্যাকিউট রিউমেটিক ফিভারের ক্ষেত্রেও সেম কথা, এটা 2 থেকে 3 সপ্তাহ পরে ডেভেলপ করতে পারে। এখানে হচ্ছে অ্যান্টিবডি ফর্ম হবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হবে, এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি এখানে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে কি? অ্যান্টিজেন হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের যে জয়েন্ট, হার্ট এবং ব্রেন টিস্যুর যে কিছু নির্দিষ্ট কিছু প্রোটিন আছে, ওই প্রোটিনগুলা এবং যে প্রোটিনের বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে ওই অ্যান্টিবডিগুলা, তাহলে ওই অ্যান্টিবডিগুলো এবং এখানকার যে প্রোটিন, আমাদের বডি টিস্যুর যে প্রোটিনগুলো আছে সেগুলো মিলে একসাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে, এবং অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের মাধ্যমে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড হবে, হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন হবে, এবং সেই হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশনের মাধ্যমে কার্ডাইটিস বা আমাদের যে মায়োকার্ডিয়াল টিস্যুগুলো আছে সেগুলোকে ড্যামেজ করবে। ঠিক আছে, মোটামুটি প্যাথোজেনেসিস এই দুইটা ভালো করে পড়বা, এই দুইটা থেকে একটা পরীক্ষা আসে। এরপর ল্যাবরেটরি ডায়াগনোসিস। তাহলে ল্যাবরেটরি ডায়াগনোসিস আমাদের মোটামুটি পড়া হয়ে গেছে। একটা হচ্ছে ওই স্পেসিমেন, আমরা সাইট অফ ইনফেকশন, অ্যাকর্ডিং টু সাইট অফ ইনফেকশন আমরা স্পেসিমেন নিব। এরপর মাইক্রোস্কোপি এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে হচ্ছে যেহেতু থ্রোটে যদি থ্রোট ইনফেকশন হয় সেক্ষেত্রে হচ্ছে থ্রোট সোয়াব নিয়ে খুব একটা লাভ হবে না, যেহেতু আমরা জানি যে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন দ্বারা যদি থ্রোট ইনফেকশন হয়, যেহেতু থ্রোটে আমাদের নর্মাল ফ্লো হিসেবে কী থাকতেছে, ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই থাকে। তাহলে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই যেহেতু থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের থ্রোট সোয়াব নিলে আলটিমেটলি তোমার ওইখানে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাগুলো শো করবে, তাহলে আলটিমেটলি এখানে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন আছে কিনা আমরা সেটা বুঝবো না। আর অন্যান্য জায়গায় স্কিন লেশনগুলো হলে স্কিন লেশন বা অন্যান্য কোনো
ওন্ড হলে সেক্ষেত্রে আমরা গ্রাম পজিটিভ স্ট্রেপ্টোকক্কাই ইন লং অর শর্ট চেইন পাবো। তাহলে সেটা হচ্ছে ডায়াগনস্টিক। তাহলে স্যার মাইটোসিস বুঝি না এটা স্যার, থ্রোট সোয়াবেরটা বলবো। মানে আমাদের নর্মালি আমাদের ছোটে নর্মাল ফ্লোরা হিসেবে কি থাকে, ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই থাকে মেইনলি, তাই না? এটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আর স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনটা খুবই কম থাকে, এটা সাধারণত ইনফেকশন করে না কম থাকলে, কিন্তু যখন এটা বেড়ে যায় তখন ইনফেকশন করে। তাহলে আমরা যদি থ্রোট সোয়াব নিই, থ্রোট সোয়াব নিয়ে যদি আমরা মাইক্রোস্কোপ এক্সামিনেশন করি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? স্ট্রেপ্টোকক্কাই তো পাবোই, তাই না? স্ট্রেপ্টোকক্কাই কেন পাবো? কারণ এখানে ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই আছে। তাহলে আলটিমেটলি আমরা ডিফার করতে পারবো না যে এটা ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাই নাকি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন। তাহলে মাইক্রোস্কোপিক্যালি আমরা এটা ডিফারেন্স করতে পারবো না। কিন্তু অন্যান্য জায়গা থেকে যদি আমরা স্পেসিমেন নেই, সেক্ষেত্রে আমরা যদি গ্রাম পজিটিভ স্ট্রেপ্টোকক্কাই ইন লং ও শর্ট চেইন পাই, তাহলে সেটাকে আমরা ডায়াগনস্টিক বলে ধরে নিব। বুঝতে পারছো এখন? জি স্যার, বুঝছি স্যার। আর কালচারের ক্ষেত্রে আমরা ওই যে ব্লাড এগার মিডিয়াম নিব, ব্লাড এগার মিডিয়ামে যদি কালচার করে কমপ্লিট হেমোলাইসিস পাই, তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে পজিটিভ। আর সেরোলজি কি করতে পারি? এএসও টাইটার করতে পারি, অ্যান্টি ডিএনএস টাইটার করতে পারি। ঠিক আছে, তাহলে সেরোলজি হচ্ছে মেনলি এই দুইটা। তাহলে যেখানে দেখো ছবি আছে লং চেইন বা শর্ট চেইন, এরকম লং চেইন শর্ট চেইন থাকবে। আর কালচারের ক্ষেত্রে যে সাদা সাদা যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে কমপ্লিট হেমোলাইসিস। ঠিক আছে, আর এই যে উপরে যেগুলো সবুজ সবুজ দেখতেছো সেগুলো হচ্ছে ইনকমপ্লিট বা আলফা হেমোলাইসিস। এরপর হচ্ছে স্টাফিলোকক্কাল এন্ড স্ট্রেপ্টোকক্কাল স্কিন লেশনের কিছু ডিফারেন্স আছে। স্টাফিলোকক্কাল দিয়ে যদি স্কিন লেশন হয় এবং স্ট্রেপ্টোকক্কাল দিয়ে যদি স্কিন লেশন হয়, তাহলে দুটার মধ্যে কিছু ডিফারেন্স পাওয়া যায়। স্টাফিলোকক্কাল দিয়ে যেটা হবে সেটা সাধারণত লোকালাইজড হয়, মানে একটা নির্দিষ্ট জায়গায় থাকে, ওইখান থেকে সাধারণত যায় না। আর স্ট্রেপ্টোকক্কাস দিয়ে যেটা হয় সেটা স্প্রেডিং হয়। ওই যে আমরা জানি যে কেন স্প্রেডিং হয়, হায়ালুরোনিডেজ এনজাইমের কারণে। আর কালার অফ পাজ, স্টাফিলোকক্কাসের পাজের কালারটা হয় গোল্ডেন ইয়েলো, আর স্ট্রেপ্টোকক্কাসের পাজের কালারটা হয় হোয়াইটিশ। আর স্টাফিলোকক্কাসের পাজটা সাধারণত একটু থিক থাকে, একটা একটু ঘন থাকে, আর স্ট্রেপ্টোকক্কাসটা একটু হালকা থাকে, ঠিক আছে, পাতলা থাকে। আর এখানে হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি আমরা গ্রেপ লাইক ক্লাস্টার পাবো, এখানে লং ও শর্ট চেইন পাবো। আর এখানে কলোনি সাইজটা একটু বড় হয়, স্টাফিলোকক্কাসের ক্ষেত্রে কলোনি সাইজটা একটু বড় হবে, আর স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে কলোনি সাইজটা ছোট হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে পিন হেড আর পিন পয়েন্ট। মানে একটা পিন যদি নাও, পিনের মাথাটা কি থাকে, একটু মোটা থাকে না, জি স্যার। আর নিচের দিকটা থাকে চিকন। তাহলে এখানে যদি আমরা কলোনি সাইজটাকে মানে তুলনা করি, তাহলে একটা হচ্ছে পিন হেডের সাথে তুলনা করতে পারি, আর একটা পিন পয়েন্টের সাথে তুলনা করতে পারি। আর ক্যাটালাইজ টেস্টে এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে। আর প্যারেন্সিলিন সেন্সিটিভিটি এটা রেসিস্ট্যান্ট হবে, এটা সেন্সিটিভ হবে। ঠিক আছে, আজকে মোটামুটি এটুকুই থাকুক। নেক্সট দিন আমরা বাকি স্টেপ্টোকক্কালগুলো পড়বো। তাহলে কে কে আসো? রোল 24, প্রেজেন্ট স্যার। 5, প্রেজেন্ট স্যার। 26, Rukia,